নমস্কার শ্রোতাগণ, শুরু করছি আজকের গল্প তিতি ও বাজ পাখি। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সম্ভার হতে দ্বিতীয় পর্ব। জগার সঙ্গে নীলু বাজারে খাঁচা কিনতে গিয়েছিল। তিতি আজ সকাল থেকে মনমরা হয়ে আছে। পায়রা হলে কি হবে, সে সব বুঝতে পারে যে। নীলু তা টের পেয়ে বলে গেছে, বেশি দিন তোকে আটকে রাখবো না তিতি। ওই গুঁফো লোকটা বকুলপুর ছেড়ে চলে গেলেই আবার তোর ছুটি। কিন্তু তিতির কি মন মানে? নীল আকাশে রোজ দুবেলা বার দুই চক্কর মেরে না এলে মন তেতো হয়ে যায় না বুঝি। আর ওই যে মল্লিকদের উঁচু ন্যাড়া নারকেল গাছটা রয়েছে, নীলু তো জানে না তার সঙ্গে তিতির কত ভাব। অঘোরবাবু যেমন নীলুর দাদু, নারকেল গাছটা তেমনি তিতির দাদু। অঘোরবাবুর মাথায় টাক পড়ে গেছে, নারকেল গাছটার মাথায় ওটাই টাক। রোজ দুপুরবেলা গাছটা নিরিবিলি তিতিকে কত গল্প শোনায়, নীলু তো জানে না। বাজারে বেশ বড়সড় একটা খাঁচা কিনল নীলু, বাঁশের খাঁচা, কিন্তু ভারী চমৎকার গড়ন, গম্বুজের মতো। কাঠিগুলো নিটোল আর চিকন। তিতির জন্য কিছু শস্যদানাও কিনল নীলু। তারপর খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরল। যাক, গুঁফো লোকটা আর তিতিকে বাগে পাবে না। খাঁচাটা সে বারান্দায় ঝুলিয়ে রাখবে। মল্লিকদের হুলোও আর বাগে পাবে না তিতিকে। বাড়ি ঢুকে নীলু আগে দাদুকে খাঁচাটা দেখালো। অঘোরবাবু খুব তারিফ করলেন খাঁচাটার। তিতি হাত পা ছড়িয়ে দিব্যি বেড়াতে পারবে ভেতরে। নিজের ঘরে ঢুকে নীলু ডাকলো, তিতি আয়, এই দেখ তোর জন্যে কেমন সুন্দর ঘর এনেছি। তিতির সাড়া নেই, এখন তার আলমারির মাথায় থাকার কথা। নীলু ধমক দিল, এই তিতি, ফাজলামি হচ্ছে? আয় বলছি। খাঁচাকে এত ভয় কিসের শুনি? তবু তিতির সাড়া নেই। নীলু ব্যস্ত হয়ে ঘরের ভেতর চোখ বুলিয়ে দেখল, তিতি নেই, নাকি লুকিয়ে আছে খাটের তলায়। নীলু আদর করে ডাকতে থাকলো, তিতি সোনা, এসো না গো। না না, আর কখনো বকবো না তোমায়, এসো শিগগির। কিন্তু কোথায় তিতি? নীলু কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে বলল, মা, ও মা, তিতিকে দেখেছ? রান্নাঘর থেকে সুলতা বললেন, কি রে নীলু, কি হয়েছে? নীলুর পিত্তি জ্বলে গেল। খালি রান্না, বলে গিয়েছিল না তিতির দিকে লক্ষ্য রাখতে? নীলু রেগে গিয়ে বলল, তিতি, তিতি কোথায়? সুলতা বেরিয়ে হাসি মুখে বললেন, এক্ষুনি তো ছিল দেখলুম, খাঁচা দেখে লুকিয়েছে কোথাও। তোর কথা তো শোনে, ডাক না। নীলু ডাকাডাকি শুরু করলো, তিতি, তিতি, তিতি। তিতির পাত্তা নেই। নীলু হন্তদন্ত হয়ে খিড়কির দরজা খুলে বেরোলো। নিশ্চয়ই তিতি মল্লিকদের নারকেল গাছে গিয়ে বসে আছে। কিন্তু কই, গাছটার মাথা ঝকঝকে রোদ খেলছে, তিতি তো ওখানে নেই। টাক পড়া বুড়ো নারকেল গাছটা যেন দুষ্টুমি করে মিটিমিটি হাসছে। নীলু দৌড়ে মল্লিকদের বাগানে গিয়ে ঢুকল। ভুলো কুকুরটার কথা একেবারেই ভুলে গেল সে। ডাকতে থাকলো, তিতি, তিতি। মল্লিকদের বাড়ির ঝুনু বাগানে শিউলিতলায় ফুল কুড়োচ্ছিল। নীলুর ডাক শুনে সে এগিয়ে এসে বলল, কি হয়েছে নীলু? নীলু ব্যাকুল হয়ে বলল, আমার তিতিকে দেখেছিস ঝুনু? ঝুনু বলল, হুম, একটু আগে এই ন্যাড়া নারকেল গাছের ডগায় বসেছিল। তারপর বল বল, শিগগির বল, তারপর কি হলো? ঝুনু চোখ বড় বড় করে বলল, তারপর একটা লোক এলো। সে এসে, কেমন লোক, তার গোঁফ আছে?
মস্ত গোপ আছে রে। দেখে আমার মুখ খুব ভয় করছিল। সে এসে শীষ দিয়ে তোর তিতিকে ডাকলো, আর তিতি নেমে এসে ওর কাঁধে বসলো। তারপর লোকটা ধূপ ধূপ করে দৌড়ে চলে গেল। লোকটা কে রে নীলু? নীলু গুম হয়ে দাঁড়িয়ে রইল। নিঃশ্বাস ফেলতে ভুলে গেছে। সর্বনাশ! যা ভয় করেছিল তাই হলো। তিতিটা যত বোকা তেমনি নেমোখারাম। ঝুনু বলল, ও নীলু, কি হলো তোর? অমন করছিস কেন? নীলু কোনো জবাব না দিয়ে দৌড় দিল। বাগান পেরিয়ে ছোট্ট পাঁচিল, সেই পাঁচিলে মুড়িয়ে হয়ে উঠে পড়ল সে। তারপর এক লাফে রাস্তায় নামল। রায়বাবুদের কাঠগোলা পেরিয়ে খাল, খালে সাঁকো আছে, সাঁকো পেরিয়ে সোজা সে নকুলদের বাড়ির কাছে পৌঁছল। নকুলদের বাড়ির সামনে ফুল বাগিচা, পেছনের দিকটায় ঘন ঝোপঝাড় আর গাছপালার জঙ্গল হয়ে আছে। তার ওপাশে রেল লাইন। নীলু একটু দাঁড়িয়ে বুদ্ধি আঁটল। দাদু তার গোয়েন্দাগিরির অনেক গল্প শুনিয়েছে। নীলু ঠিক করল সেই রকম গোয়েন্দাগিরি করবে আজ। কিন্তু হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে এলো নকুল। নকুলের বয়স নীলুর বয়সের দুগুণ তো হবেই। তবে স্কুল ছেড়েছিল অঙ্কের স্যারের ঠ্যাঙানি খেয়ে, আর পড়াশোনার কাছে ঘেঁষেনি। তার বাবা বেঁচে নেই, মা বুড়ো মানুষ। তার দাদারা এ শহরে ব্যবসা করেন। নকুল খালি টোটো করে ঘুরে বেড়ায়। ছেলেবেলা থেকে তার বেজায় বদনাম। কতবার নাকি চুরি চামারি করতে গিয়ে ধরা পড়েছে। পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। তার দাদারা বলে কয়ে ছাড়িয়ে এনেছে। এসব কারণে নীলু নকুলকে বড্ড ভয় করে। নকুল অবশ্য তার সঙ্গে যেচে কথা বলে, মিষ্টি হেসে জিজ্ঞেস করে, কি নীলু, কোথায় চললে? ভয়ে ভয়ে একটা জবাব দিয়ে সে কেটে পড়ে। আজ যে নীলু নকুলদের বাড়ি এসেছে সেটা শুধু তিতির তাগিদে। তিতির জন্যে নীলু প্রাণ দিতে পারে। এখন আচমকা নকুলের সামনে পড়ে সে মরিয়া হয়ে উঠল। নকুল গেট খুলে বেরিয়ে তাকে দেখতে পেল। একগাল হেসে বললে, নীলু যে, কোথায় চললে? নকুলের চেহারাটাও বড্ড বিচ্ছিরি। থ্যাবড়া নাক, কুঁতকুতে চোখ, কতকটা চীনাদের মতো দেখতে। আজ নকুল খুব সেজেগুজে আছে। গায়ে ডোরাকাটা গেঞ্জি, পরনে নীল রঙা পাতলুন, পায়ে গাবদা বুট। এমন পোশাকে নকুলকে কখনো দেখেনি নীলু। কি নোংরা সেজে থাকতো সে, ভাবা যায় না। নীলু তাকে দেখেছিল। চমক খেয়ে বলল, নকুলদা, আমার তিতিরকে দেখেছো গো? নকুল ভুরু কুঁচকে বললে, কে? তিতি? সেটা আবার কে? নীলু বলল, আমার পায়রা নকুলদা। বলো না, দেখেছো নাকি? পায়রা? তুমি পায়রা পুষতে শিখেছো এ বয়সে? নকুল বাঁকা মুখে বলল, ছ্যা ছ্যা, আর কি তোমার পড়াশুনো হবে ভেবেছ? নীলু বিরক্ত হলো। নকুল তারাকে পড়ার কথা বলছে, নিজে কি করেছে? নীলু বলল, দেখো নি তিতিকে নকুলদা? নকুল ভারী কি চালে বলল, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই, তোমার পায়রা দেখব? যাও যাও, বাড়ি গিয়ে পড়তে বসো গে। পায়রা পোষার নেশা বড্ড বাজে। হঠাৎ নীলুর চোখে পড়ল নকুলদের বাড়িতে একটা জানলার পর্দা সরিয়ে সেই গুঁফো ভবশঙ্কর তার দিকে তাকিয়ে আছেন। নীলু বলল, হ্যাঁ গো নকুলদা, তোমাদের বাড়ি উনি কে এসেছেন? নকুল ঝটপট জবাব দিল, কেউ আসেনি, যাও বাড়ি যাও। না নকুলদা, কাল বিকেলে আমাদের সঙ্গে আলাপ হলো। নদীর ধারে আমি ছিলুম, দাদুও ছিলেন। বলো না বাবা, কে এসেছে? নকুল রাগ দেখিয়ে বলল, কেউ না, বাড়ি যাও বলছি। নীলু দমল না, একটু হেসে বলল, তোমার মামা, তাই না নকুলদা? তোমার কলকাতার মামা। নকুল থাপ্পড় তুলে বলল, ফের বকবক করে, দেব এক থাপ্পড়।
নীলুর ভেতরটা রাগে দুঃখে জ্বলে গেল, কিন্তু সে দাদুর মতো গোয়েন্দা না হয়ে ছাড়বে না আজ। তাই মুখে হাসি ফুটিয়ে দৌড়ে চলে এলো। কিছুটা আসার পর রাস্তার বাঁকে সে থমকে দাঁড়ালো। বাদিকে একটা পোড়ো জায়গা, ঝোপঝাড় রয়েছে, কয়েকটা ভাঙা মোটর গাড়ি পড়ে আছে সেখানে। তার আড়ালে সাবধানে সে চলতে থাকলো। একবার উঁকি মেরে দেখল নকুল বাড়ির ভেতর ঢুকে গেছে। জঙ্গলের ভেতরে গুঁড়ি মেরে এগিয়ে গিয়ে নীলু নকুলদের বাড়ির পেছনে পৌঁছল। তারপর একটা জানলার নিচে কান পেতে দাঁড়িয়ে রইল। ঘরের ভেতর মামা ভাগ্নে খুব হাসাহাসি করছে। নকুল বলল, থাপ্পড় তুলতেই লেজ তুলে পালিয়েছে খুদে ছোকরাটা। তুমি ভেবো না মামা, আর এ তল্লাটে ওর আসার সাহস হবে না। ভবশঙ্কর বললে, ওর দাদু লোকটা পুলিশের গোয়েন্দা ছিল, হাঙ্গামা বাঁধাবে না তো? নকুল বলল, না না, তার আগেই আমরা ভোকাট্টা হয়ে যাব। ভবশঙ্কর বললেন, ট্রেন কটায় খবর নিয়েছ নকুল? তার নিইনি, বিকেল 5টা 10। নকুল বলল, চক্রডিহি কখন পৌঁছবো মামা? চক্রডিহি পৌঁছতে সকাল 9টা বেজে যাবে। তবে আমরা আগে স্টেশন গাড্ডুতে নেমে যাব। কেন মামা? বলা যায় না, অঘোর মিত্তির পুলিশের গোয়েন্দা ছিল তো, পুলিশ মহলে এখনও প্রভাব থাকতে পারে। যদি হঠাৎ, নকুল কথা কেড়ে নিয়ে হাসতে লাগলো। তোমার মাথা খারাপ মামা? একটা সামান্য পায়রার জন্যে থানার পুলিশ করবে নাকি? ভবশঙ্কর চাপায় গলায় বললেন, করতে পারে, কারণ পায়রাটা সামান্য নয়। নেহাত কপাল গুনে হঠাৎ এমন একটা পায়রার খোঁজ পেয়ে গেছি। তুই দেখিস না কি কাণ্ড করবো এবার, আমরা কোটিপতি হয়ে যাব। নীলু অবাক হয়ে শুনছিল। সে এর মাথামুন্ডু কিছু বুঝতে পারল না। তিতিকে পেয়ে লোকটা কোটিপতি হবে? কোটিপতি মনে যার কোটি টাকা আছে, বলে কি? নকুল বলল, গাড্ডুতে নেমে গুরুডি যাব কিভাবে? বাস আছে, ভাবিস নে, মাইল 20 পাহাড়ি পথ মাত্র, জঙ্গল আছে। ওরে বাবা, তাহলে বাঘ ভাল্লুকও তো আছে? তা আছে বই কি, কিন্তু ও মামা, পায়রাটা কিভাবে সঙ্গে নেবে? আমার কাঁধে একটা ব্যাগ থাকবে, ব্যাগের ভেতর রেখে দেব, পায়ে শক্ত নাইলনের সুতো বেঁধে আটকে রাখব। এ পর্যন্ত শুনে নীলু আর সহ্য করতে পারল না। তার মনে হলো বুক ফেটে যাচ্ছে। সে চুপি চুপি ঝোপঝাড় গাছপালার ভেতর দিয়ে পালিয়ে এলো। রাস্তায় পৌঁছে সে যখন দাঁড়ালো, তার 2 চোখ জলে ভেসে যাচ্ছে। আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতে থাকলো সে। দাদুকে বললে এক্ষুনি দাদু পুলিশ নিয়ে নকুলদের বাড়িতে হামলা করবেন, কিন্তু বদমাস ভবশঙ্কর ধরা পড়ার ভয়ে যদি তিতিকে মেরে পুঁতে ফেলে। দাদুকে বলে কাজ নেই। এতটা গোয়েন্দাগিরি যখন করতে পেরেছে, তখন আর একটু সাহস করে এগুতে সে পারবে। ওদের পেছন পেছন যাবে। ভিড়ের মধ্যে কোনো এক ফাঁকে ভবশঙ্করের ঝোলায় হাত ভরে তিতিকে তুলে আনবে। তখন ওরা চেঁচামেচি করলেই বরং নীলুর পক্ষে ভালো, সবাই টের পেয়ে যাবে। কিন্তু যদি স্টেশনের ভিড়ে মামা ভাগ্নেকে খুঁজে না পায়, তখন দেখা যাবে। নীলু চুপি চুপি তার ঘরে ঢুকে শুয়ে পড়ল। অনেক কথা ভাবল। মা তখনও রান্নায় ব্যস্ত, দাদু নিজের ঘরে কাগজ পড়ছেন। নীলু খাতার একটা কাগজ ছিঁড়ে দাদুকে চিঠি লিখতে থাকলো। মামা ভাগ্নের চক্রান্তের সব কথা লিখে শেষে লিখল, আমার জন্য ভেবো না দাদু, আমি তিতিকে উদ্ধার না করে বাড়ি ফিরব না। তারপর কাগজটা ভাঁজ করে দাদুর ঘরে গেল। দাদু কাগজের আড়ালে।
নীলু ভাঁজ করা চিঠিটা চুপি চুপি দাদুর বালিশের তলায় ঢুকিয়ে রেখে এলো। নমস্কার শ্রোতাগণ, এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সম্ভার হতে তিতি ও বাজ পাখির পর্ব 2। গল্পগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং যদি এরম আরও গল্প শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।